ও কি কথা, এই ভাড়া টাড়া এই সমস্ত কি বলছো গো? ভাড়ার কি আছে? আরে থাকুক না, বিপাশা এসে এখানে থাকুক না। ও যতদিন নিজে কিছু না করতে পারছে ততদিন এখানেই থাকুক গো মা, ভাড়ার কথা বলো না। আর তুমি তো এসে থাকবেই। ভাড়ার কথা যদি বলো তাইলে আমি বলি, তোমার তো কম প্রাপ্য ছিল না এ বাড়ির থেকে। কোথায়? তুমি তো কিচ্ছুটি নাও না। ভাড়া ছাড়া কিন্তু বিপাশাদি থাকতে রাজি হবে না। আমি জানি গো বৌমা, তা নয়। তুমি দেবে নে, তুমি তাকে ভাড়া ছাড়া থাকতে দেবে নে, যতদূর আমি তোমায় চিনি। বেশ, তোমার যদি ভাড়া দিয়ে থাকতেই মন চায়, তুমি যদি ভাড়া না দিয়ে থাকতে রাজি না হও, তাহলে তাই থাকো, কিন্তু এখানে এসে থাকো গো মা, তোমরা এখানে এসে থাকো। আসলে কি জানো তো, আমি না এখনো সেইভাবে ভাবতে পারি না গো। তোমাকে আমি আগে যে জায়গায় রেখেছিল, আজও আমি তোমাকে সেইখানেই বসিয়ে রেখেছি, একটু কোনো পার্থক্য হয়নি। আমি জানি আমার ছেলের সঙ্গে তোমার কাটান চালানো হয়েছে, আমি জানি, কিন্তু আমার সঙ্গে তোমার সম্পর্কের কোনো লয় নেই, ক্ষয় নেই, এই কথাটুকু মনে রেখো মা। সে তো তোমার মহানুভবতা মা। তুমি আমাকে যেই জায়গায় রেখেছিলে এখনো সেই জায়গায় রাখো। বলছি, তুমি তো রান্না করছো, তোমার হাতে হাতে আমি একটু করে দেবো? শিমুল, শিমুল দেখো, মানে আমাদের মধ্যে হয়তো সেরকম কোনো সম্পর্ক নেই, কিন্তু খুব জরুরি কিছু কথা আছে তোমাকে বলার। তুমি শুনবে? তোমার সাথে আমার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো কথাই নেই। হ্যাঁ আমি জানি, কিন্তু আমার দিক থেকে দুটো কথা বলার ছিল। বলো, কি বলবে, আমি শুনছি। আমি মায়ের সামনেই কথাগুলো বলতে চাই। মা, বলো না, শুনছি তো। দেখো শিমুল, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার আর কোনো রকম কোনো আশা নেই। এই যে স্কুলের চাকরিটা, এটাও তো দিনের পর দিন এইভাবে উইদাউট পে, মানে কোনো লাভ হচ্ছে না তো। দেখো, এই প্রস্তাব তো তুমি আমায় আগেও দিয়েছো, আমি গ্রাহ্য করিনি, তাই নতুন করে এই কথাটা বলার আর কোনো মানে নেই। আমি নিজের স্বার্থে বলছি শিমুল, নিজের স্বার্থে বলছি। দেখো, আমার এই চাকরিটা তুমি যদি করো তাহলে। সেটা কি করে সম্ভব? এখন কি আমার সাথে তোমার কোনো সম্পর্ক আছে যে তোমার চাকরি আমি করতে যাব? কেন এই কথাগুলো বলছো বলো তো? শিমুল, শুধুমাত্র কয়েকটা দিনের জন্য যদি আমাদের বিয়েটা রিনিউ করে নেওয়া যায়, তাহলে না, আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে আবার ডিভোর্স দেব। দরকার হলে সই আমি এখনই করে রাখছি শিমুল, তুমি শুধু পরে ডেটটা বসিয়ে নিও। বলছিলাম, পরাগ যা যা বললে, কথাটা একবারটি ভেবে দেখো বৌমা। না, আমি বুঝি যে কথাটা হয়তো আমি নিজের স্বার্থের খাতিরে বলছি, কিন্তু হ্যাঁ, তবু বলছি। কি জানো বৌমা, একবারটি ভেবে দেখো যে আজকালকার দিনে মানুষ তো একটা চাকরি পর্যন্ত পায় না, তাই না? সেখানে আমার ছেলেটার চাকরিটা এইভাবে চলে যাবে, কেউ তার দাবিদার থাকতে পারবে না। এই কথাগুলো তুমি তোমার ছোট ছেলেকে কেন বলছো না? অসম্ভব। চাকরি যদি চলেও যায়, যদি কেউ সেটা নেওয়ার নাও থাকে, আমি পলাশের কথা কোনোদিন বলবো না। বাবা, দুই ভাই তো মানিক জোর ছিলে, গলায় গলায় ভাবছিল, হঠাৎ কি এমন হলো যে এই কথাটা বলছো? অনেক কিছু ঘটে গেছে শিমুল, অনেক কিছু ঘটে গেছে।
আমার জীবনটা আর আগের মতো নেই, বিশ্বাস করো। হ্যাঁ, হয়তো সেই চেঞ্জগুলো অনেকের কাছেই খুব সাধারণ, হয়তো চোখে পড়বে না। একটা মানুষ সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করতে শুরু করেছে। আর শিমুল, যখন আমার জীবনটা ঠিক থেমে যাওয়ার মুহূর্তে এসে দাঁড়িয়েছে, তখন আমি সব সময় এই সমস্ত কথা কেন বলিস বল দেখি? সব সময় আমার সামনে এই কথাগুলো বলতে থাকে। ভালো লাগে না, আমার ভালো লাগে না একদম। কি কথা? মেনে নাও মা, সত্যিটাকে মেনে নাও। দেখো, তুমি মনে মনে ভাবো যে তোমার ছেলে অনেক অন্যায় করেছে, অনেক অবিচার করেছে, এখন তার শাস্তি পাচ্ছে। এইভাবে ভাবো, দেখবে তোমার কষ্টটা অনেক কমবে, অনেক শান্তি পাবে তুমি। শুধু তুমি তোমার বৌমাকে রাজি করাও মা, ও যেন এই চাকরিটা করে। এই চাকরিটা করলে না, ও অনেক সাহায্য করতে পারবে, তোমাকে অনেক হেল্প করতে পারবে মা। শিমুল, আমি স্বার্থ নিয়েই কথাটা বলছি। প্রিয়ার সাথে তোমার যে বিয়ের কথা ছিল, এইসব কথা বলে তুমি আমাকে আর লজ্জা দিও না শিমুল। যে বিয়ের কথা বলছো সেটা অনেকদিন আগেই চুকে গেছে। আর তাছাড়া দেখো, এখন যদি আমি নিজে মুখে বলি যে আমি বিয়ে করতে চাই, তাহলেও কিন্তু কেউ আমাকে বিয়ে করবে না। শুধু চাকরির জন্য কে বিয়ে করবে বল? তার থেকেও বড় কথা কি জানো শিমুল, আমার আর ওসবে মন নেই, ভালো লাগে না আর আমার ওসব। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটা বুঝতে পেরেছি যে আমি জীবনে কি পেয়েছিলাম আর আমি কি হারিয়েছি। তাই আমি এখন মনে মনে অন্যভাবে ভাবি না। তুমি হয়তো ভাবছো, মানে আমার কথাগুলো তুমি হয়তো বিশ্বাস করতে পারছো না, তোমার অবিশ্বাস্য মনে হচ্ছে তো। কিন্তু বিশ্বাস করো, যে যন্ত্রণার মধ্যে দিয়ে আমি কাটিয়েছি, আমি এখন এটা উপলব্ধি করেছি। এটাই আমার জীবনের সবথেকে বড় সত্যি ছিল। তাই আমি নিজের কাছে শপথ নিয়েছি শিমুল, যে কটা দিন আমি বাঁচব, আমি সত্যি কথা বলে যাব। আর এটাই আমার জীবনের সবথেকে বড় সত্যি শিমুল। সব সময় এইভাবে আমার সামনে কথা বলে, জানো? সব সময় খালি তার চলে যাওয়ার কথা, চলে যাওয়ার কথা। আমি তো মা, বৌমা। হ্যাঁ, ও কি কথা? আমি কি করে সহ্য করি বলো দেখি? বোঝেই নে যে আমার বুকের মধ্যে কিরকম হয়, আমার মনটার মধ্যে কতখানি কষ্ট হয়। কিচ্ছু বোঝে না। এই জন্য বোধহয় আমি বেঁচে ছিলাম। আমি বুঝিনি ভগবান আমাকে নেননি কেন। তুমি কি আমাকে ঘরটা ভাড়া দেবে? ও হ্যাঁ, দেবো বৌমা, দেবো। তুমি চাইছো আমি দেবো, নে দেবো। তবে আমার বাড়ি তো, আমি যে টাকা চাইবো তাই কিন্তু তোমায় দিতে হবে, আমি বলে দিলাম। মা দেখো, আমি আর বিপাশাদি কিন্তু বেশি টাকা দিতে পারবো না। একটু যদি আমাদের কনসিডার করো। অত কিছু আমি বুঝি না বাপু, আমি 100 টাকা নেবো ব্যাস। আমি তোমাকে এতটাও কনসিডার করতে বলিনি। কি কথা? হ্যাঁ, আমার বাড়ি, আমার বাড়িতে আমি যা চাইবো তাই তো তোমায় দিতে হবে। এটা তো তুমি ঠিক করতে পারো না বৌমা। মা দেখো, এই পাড়ায় যা ভাড়া চলছে আমি তোমাকে ঠিক সেই ভাড়াই দেব। মানে একটা ঘরের জন্য যেই ভাড়া দেওয়া উচিত। আজ রাতেই তাহলে বিপাশাদিকে নিয়ে আমি এখানে চলে আসব। সুচরিতাদির বাড়িতে তো আর জায়গা হলো না,
আর বিপাশাদি নিজের বাপের বাড়িতেও ফিরবে না, আর শ্বশুর বাড়িতে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। একটা কথা তুমি তো কিছুতেই বোঝোনি বৌমা। দেখো, আসল কথা হলো গিয়ে এই বাড়িখানা কিন্তু তোমার। হ্যাঁ, তুমি কাকে আনবে, তুমি কাকে আনবে নে, তুমি ভালো বুঝবে। আমি বলার কে? তুমি নেহাত ওই টাকা পয়সা ছাড়া থাকবে না বলছো, তাই আমি বললাম 100 টাকা দিতে। দেখো, আমার কথাটা একবার ভেবে দেখো। তুমি যদি আমার কথা না মানো, তাহলে এই যে তুমি আমার জন্য এত করো, এই যে বারবার সাহায্যের হাত বাড়িয়ে দাও, এখানে এসে আমার এত কাজ করে দাও, এই যে কাল মেয়েটা আসছে, তুমি যে বললে মা আমি কাল এসে সব রান্না বান্না করে দেব, এগুলো তো আমিও নিতে পারবো না। মা দেখো, একটা ঘরের জন্য যে ভাড়া ধার্য করা উচিত আমি ঠিক সেই ভাড়াই তোমাকে দেব। আর তাতে যদি তুমি রাজি থাকো তাহলেই আমরা এই বাড়িতে থাকবো, তা না হলে কিন্তু থাকবো না। বাপরে 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 বাপ। আচ্ছা বাপু, আচ্ছা তাই হবে, আমার বৌমা যা মনে করবে তাই হবে। শিমুল, আজ পর্যন্ত তুমি নিজের জন্য কোনো কিছু চাওনি, কোনোদিনই চাওনি, কিন্তু তোমার নিজের তো কিছু প্রাপ্য রয়েছে। ইনফ্যাক্ট এই বাড়ির একটা অংশও তো তোমার প্রাপ্য। তুমি নিজে মুখে চাওনি, কোনোদিন চাইবেও না। সেটা নিয়ে তুমি কখনো কিছু ভেবে দেখেছো? দেখো শিমুল, সেটাও কিন্তু আইন, সেটাও নিয়ম। যে মানুষটার সাথে সমস্ত সম্পর্ক ঘুচে গেছে তার কাছ থেকে আমি আর কিছু চাই না। আমার সত্যিই কিছু চাওয়ার নেই। এই বাড়ি থেকে আমি কিছু পাই, এই বাড়ি থেকে আমার কিছু প্রাপ্তি হোক, এই বিষয়ে আমার কোনো মনও নেই। আশা করি এই কদিনে তোমরা এসব বুঝেই গেছো, তাই কেন এই কথাগুলো বলছো বলো তো? না না শিমুল, আমি এটা নিয়ে তোমার সঙ্গে কোনো রকম কোনো কথা বলছি না। মানে আমি যেটা বলতে চাইছি, আমি একটা রিকোয়েস্ট তোমার কাছে করতে চাইছি। দেখো, আমার জীবনের তো কোনো নিশ্চয়তা নেই, যে কোনো দিন যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে কে পারে। বলেছে তোমাকে? ডাক্তার? একটা মানুষ অক্ষম হয়ে কতদিন বেঁচে থাকতে পারে শিমুল? দেখো, ডাক্তারবাবু তো নিজে মুখে আমাকে সবটা বলেছেন, তুমিও জানো পুরো সত্যিটা, হয়তো সেটা তুমি মেনে নিতে পারছো না, সেই জন্যই কথাগুলো বলছো, কিন্তু মেনে তো নিতে হবে শিমুল। আমি মেনে নিয়েছি। জীবন মৃত্যুর মাঝখানের পথটা দিয়ে চলতে চলতে আমি এটা বুঝতে পেরেছি শিমুল। আমি তাদেরকে দেখতে পেয়েছি, সেই সব মানুষগুলোকে যারা আমার জন্য একটা সময় ভেবেছে, সেই সব মানুষগুলোকে যাদেরকে আমি ঠকিয়ে গেছি দিনের পর দিন। শিমুল, একটা জিনিস আমি বুঝতে পেরেছি, জীবন মানে না শুধু অর্থ, সুখ, প্রতিপত্তি, সম্পত্তি, এগুলো নয়। জীবন মানে হচ্ছে সেই মানুষগুলোর কথা যারা একজন আরেকজনের জন্য ভাবে। এদের মধ্যে না সবার উপরে তোমার নামটা বারবার আসছে আমার মাথায়। সারা জীবনে তোমাকে কিছু দিয়ে যেতে পারিনি শিমুল। আমি মরবার আগে আমার মনে এই শান্তিটা থাকবে যে আমি তোমার জন্য কিছুটা হলেও করে যেতে পেরেছি। তোমাকে আমি অনাথ করে রেখে দিয়ে যাইনি। আমি অনাথ হই বা না হই তাতে তোমার কি? তোমার কি সে কি যায় আসে? দেখো, তোমার সঙ্গে তো আমার সমস্ত সম্পর্ক ঘুচে গেছে, তাই তোমার করাতে না আমার সত্যি কিছু যায় আসে না। তোমার করাতে আমার কাছে কোনো কিছুরই কোনো দাম নেই। আমি জানি কোনো দাম নেই, ডেফিনেটলি কোনো দাম নেই, কিন্তু তুমি বিশ্বাস করবে কিনা জানি না শিমুল, আমি কিন্তু এখন প্রতি মুহূর্তে তোমার কথাই ভাবি। একটা খাতার সই
যেমন দুটো মানুষের সম্পর্ক জুড়ে দিতে পারে না, ঠিক সেরকম একটা সই কিন্তু দুটো মানুষের সম্পর্ককে ভেঙেও দিতে পারে না। আর আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে আরো বেশি করে আমার তোমার কথা মনে হয়। মায়ের সামনে বলতে আমার কোনো দ্বিধা নেই, শয়নে স্বপনে জাগরণে এখন শুধুমাত্র তোমার কথাই আমার মনে হয়। তুমি হয়তো ভাববে যে আমি এই অবস্থায় এরকম অসহায় অবস্থাতে তোমার কথা ভাবছি যাতে তুমি এসে আমার সেবা করো। না সীমা, বিশ্বাস করো সেরকম কোনো প্রত্যাশা আমি করি না। আর এই যে এই বিয়ে করার কথা বলছি না, এই সই করার পরেও কিন্তু তোমার কাছ থেকে কোনো প্রত্যাশা আমার থাকবে না। তুমি যেরকম আছো, যেমন আছো, সেরকমই তুমি থেকো। তোমার আমাকে এতটা লোভী মনে হয়? কাঁদছো কেন তুমি? আর কাঁদছি কেন গো মা? কোন সন্তান যদি তার মায়ের সামনে বারবার এভাবে নিজের চলে যাওয়ার কথা বলতে থাকে, আর সে বলার মধ্যে যদি কিছু সত্যি থেকে থাকে, তাইলে সেই মায়ের চোখের জল কি বাঁধ মানে? বলো না, তুমি বলো। আমি তাহলে বিপাশা দিকে নিয়ে আজ রাতেই চলে আসছি। আর যখন আমি এখানে আসবোই তখন তুমি আর ভেবো না মা, পুতুল দি তো আসবে। আমি যখন থাকবো রান্না বান্না সব দায়িত্ব আমার। বলছিলাম যে আমার পরাগ যে কথাটা বললে তোমায়, সেটা যদি একবার আরেকবার ভেবে দেখো, আর একটিবার। চলো পুতুল। বাবু দেখো আমাকে খুব সুন্দর দেখতে দেখতে লাগছে, সে আমাকে শাড়ি পরে দিয়েছে। তোমার যে এই গুণটাও আছে জানা ছিল না তো। যার স্ত্রীর এই ধরনের সীমাবদ্ধতা আছে তাকে তো জানতেই হয়, না হলে ওকে শাড়ি পরাবে কি? তোমাকে যদি আমি রিকোয়েস্ট করতাম তাহলে তুমি সরাসরি না বলে দিতে। আর আমাদের বাড়িতে তো অন্য কোনো মহিলা মেম্বার নেই, তাই আমাকেই পড়াতে হলো। তো ট্রেনিংটা কে দিল? তোমার বউ বুঝি? এই শোনাও তো কত 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 বলছি শুনে। হ্যাঁ আমি তো জিজ্ঞাসা করছি যে আমার ভালো দেখতে আছে কি না, বল বলেই তো হয়ে যায়। তখন কেন ঝগড়া করে যাচ্ছে আমাদের সাথে? বৌদি, ও যদি আমাকে ট্রেনিং দিতে পারতো তাহলে তো নিজেই পড়ে নিত। দেখো, এই ধরনের ট্রেনিং এর জন্য আজকাল কিন্তু অনেক ব্যবস্থাই আছে, অনলাইনেও শিখে নেওয়া যায়, সেটা কোনো বড় ব্যাপার না। তাছাড়া পৃথিবীর এত মানুষ যেটা পারে সেটা আমি পারবো না সেটা তো হতে পারে না, এতটা নীরের মাথা তো আমার নয়। এই শোনা, আমাকে বাবা লাগছে কিনা দেখে বল। সবসময় ঝগড়া করতে নেই, সব সময় আমি দেখে বলো ভালো লাগছে কিনা আমাকে দেখতে। বাবা বাবা ভাই যাচ্ছে না। হ্যাঁ আমি সবার পাশে সবাই দেখতে আসবে আমাকে, কেমন যাচ্ছে তো বাবা আমাকে দেখতে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো দেখতে লাগছে, অপূর্ব লাগছে, একেবারে না পাটরানির মতো দেখতে লাগছে তোমাকে। হ্যাঁ স্যার, পাটরানি মানে কি? বলো তোমার বউকে পাটরানি মানে কি। সে তো আবার ক অক্ষর গো মাংস,
প্রত্যেক পদক্ষেপে কিন্তু সে জিজ্ঞেস করবে এটার মানে কি, ওটার মানে কি। এই এই গমার সময় কি? হ্যাঁ, আমার গমার সময় তুমি বুঝি খুবই বিবিধান, তাই না? তুমি কি করতে পারো শুনি সারাদিনে? হ্যাঁ, রান্না করবে টুকু 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 করে ঘরে গিয়ে টিভি দেখবে আর বসবস করে ঘুমোবে আর খাবে, আর কোনো কাজ নেই। অথবা আমাদের বউয়ের মতো করে তুমি হতে। আমার বউরা কত কিছু করবে জানো? আমার নাচ করতে পারে, গান গাইতে পারে, কত সুন্দর করে কথা বলতে পারে, আমাকে তো ভালোবাসে, ওরা আমাকে সুন্দর করে সাজে গুজে দেয়। তা না, কালি কত কত করে জগাই করতে পারো তুমি, আমার দেখি কোথায়। এই তুমি তুই দুকারি করে কার সঙ্গে কথা বলছো? তীর্থ, তোমার সামনে দাঁড়িয়ে ওইভাবে আমার সঙ্গে কথা বলছো, তুমি কিছু বলবে না? ওকে শেখাতে পারছো না? বৌদি, একদিনে তো কিছু হবে না, আস্তে আস্তে ও শিখে যাবে। তাছাড়া ওর কাছে তুই, তুমি, আপনি এর মধ্যে কোনো পার্থক্য নেই। তুইও যা, তুমিও তাই। সবকিছুর বেশ ভালো যুক্তি আছে কিন্তু তোমার কাছে। যুক্তিটা আমার সৃষ্টি করা নয়, ওদের নিয়ে যারা গবেষণা করেছেন তারাই বলেছেন। আমরা জাস্ট ফলো করি, এর বাইরে আমাদের কোনো ভূমিকা নেই। তাই যে সাত সকালে শ্বশুরবাড়ি চললে ফিরবে কখন? এই, আমি ভিতরে যাবো কেন শুনি? হ্যাঁ, আমি এখন বাপের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বাপের বাড়ি তো 3 দিন তো তা শুনেছি, তারপর ফিরবো কি না সেটা ভেবে জানাবো। হ্যাঁ, কিন্তু আমি 3 দিন থাকবো বাপের বাড়িতে। শিমু বলে আছে শুনেছি আমি। হ্যাঁ, শিমুর সাথে কতদিন দেখা হয়নি গো। ভালো করে সে আমাকে খাই দেয়নি, সে আমাকে ঘুম পাড়িয়ে দেয়নি কতদিন শিমুরা। আর যত্ন করে সবাই আমাকে মিলে কি আনন্দ হচ্ছে। আমি কেন দাঁড়িয়ে বলছে যে আমি বাবার বাড়ি থেকে চলে আসবো কবে। তীর্থ, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আমি শুনছি তো, বলো কি জিজ্ঞেস করছো। তাহলে উত্তরটা দিচ্ছ না কেন? আচ্ছা, কবে ফিরবো এই ব্যাপারেই কিছু হ্যাঁ, তো কখন ফিরবে তুমি? 3 দিন নাকি থাকতে হয় বৌদি, আর 3 দিন পরেই ওকে নিয়ে ফিরবো। তোমার একা ফিরতে কিসের অসুবিধা? কেন শুনি? হ্যাঁ, আমার বাবা মামার সাথে অষ্টমঙ্গলায় যাচ্ছে চোখ ঘুরতে। ও কেন এই বাড়িতে আসতে যাবে? হ্যাঁ, ও কেন আসবে শুনি? তোমাকে পুজো করতে আসবে নাকি ও? হ্যাঁ,